বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। আমরা জনাব তারেক রহমান স্যারকে করতালি দিয়ে আমরা এই মোতালেব আকনের বাসভবনে বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে মাঝে যোগ দিয়েছেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব হ্যাঁ, তারেক রহমান। ওয়ালাইকুম আমরা ওয়ালাইকুম। ভালো আছেন সবাই? তাকে স্বাগত জানাচ্ছি। এটাই মোতালেব আকনের বাসভবন, আমরা সেই বাসভবনে রয়েছি স্যার। জি। এ আহ পর্যায়ে প্রথমেই আমি মোতালেব ধন্যবাদ সাহেবকে আপনাকে। জিজ্ঞেস করি। একটু 1 মিনিট প্লিজ। আহ আসসালামু আলাইকুম উপস্থিত সকলে। আহ আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে। আজকে আসলে এখানে তো আহ, আমি ঠিক এক্সপেক্ট করিনি যে এতজন মানুষ উপস্থিত থাকবেন। আমি মোতালেব সাহেবের খবরটি দেখেছি পত্রিকায়। তারপরে আমি আহ, খবরটি দেখার পরে সিদ্ধান্ত নিই যে আমি মোতালেব সাহেবের সাথে একটু কথা বলতে চাই। মোতালেব সাহেব, আপনি কেমন আছেন? ওনার হাতে মাইক্রোফোনটা, রোমন মাইক্রোফোনটা ওনার কাছে দাও। ওখানেই থাকুক, উনি ওখানেই বসে থাকুক, মাইক্রোফোনটা দাও ওনার কাছে। ওনাকে উঠিও না, বসে থাকুক উনি। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সম্মান পাচ্ছি। আপনার শরীর এখন কেমন? এখন শরীর এই 2 দিন আগে যা শরীর আমার খারাপ ছিল, আজকে আমি আর খারাপ নাই। আমি মনে হয় যেন ভগবান ফিরে পাইছি। এই হ্যাঁ, আমি আচ্ছা। খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ, তাকে আলহামদুলিল্লাহ। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। আপনার বাসায় এখানে তো বোধহয় আপনার ছেলে সহ পরিবারের সবাই আছেন, ভাবিও বোধহয় আছেন, সবাই ভালো আছেন? আচ্ছা, এই আমার ছোট ছেলে আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু সাব্বির আলাইকুম। হোসেন, এই আমার মেয়ে আচ্ছা, আচ্ছা। তৈবা আক্তার, সাথী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি। না, না, এই রোমন ভাবিকে একটা চেয়ার দাও ওনাকে। তোমার চেয়ারটা ওনাকে দাও। জি। আপনারা ভালো আছেন? আমার ছোট ভাই জিজ্ঞেস করছে। সালামু আলাইকুম। আমরা আসসালামু আলাইকুম। সবাই ভালো আছি, আমাদের জন্য দোয়া করবেন। নিশ্চয়ই আপনারাও দোয়া করবেন আমার জন্য। আমার জন্য দোয়া করবেন। আমি মোতালেব সাহেবের খবরটি একটু আগে বলছিলাম যে পত্রিকায় দেখেছি, দেখার পরে আহ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওনার সাথে আমি কথা বলবো, দেখা করব। দেশে আসলে তো ইনশাল্লাহ সামনাসামনি ইনশাল্লাহ দেখা হবে আশা রাখি। ভাবি, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আচ্ছা। পিছনে বোধহয় আমাদের দলের নেতৃবৃন্দ বসে আছেন, এলিজা আপাকে দেখতে পাচ্ছি আমি। সাথে অন্য নেতৃবৃন্দ আছেন। আপনারা ভালো আছেন সবাই? জি। নেতৃবৃন্দ এখানে বহু মানুষ আছেন। আপনারা ভালো আছেন, এলাকার মানুষ সহ? জি। তো মোতালেব সাহেব, আপনি দুটো কথা বলেন শুনি আমরা। আপনি বহু পুরনো মানুষ, দলের সাথে সেই প্রথম থেকে আপনি আছেন, আব্বার সময় থেকে। আপনি দুটো কথা বলেন, আমরা শুনি। সালাম আলাইকুম উপস্থিত নেতৃবৃন্দ। আমার বেশি কথা না। আমি ভাগ্যবান ব্যক্তি যে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের মাত্র 2 সপ্তাহ না, 13 দিন আগে 17ই মে আমার সাথে ওনার সাক্ষাৎ হয়। এবং উনি স্পিড বোট থেকে যখন মঞ্চে আসেন, তখন ওনার হাত ধরে আমি মঞ্চে নিয়ে আসছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি। এবং সেই হইতে আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দল করে আসছি। আমি জীবনে কখনো পিছপা হই নাই। তার দলের প্রতি তথা বিএনপির প্রতি অত্যন্ত আস্থাশীল ছিলাম। আমার আরো একটু স্মৃতি মনে পড়ে, যখন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একটি খাল খননের প্রকল্প উদ্বোধন করতে আসছিলেন, তখন ওই একটা পাওয়ার পাম্প স্টার্ট দিতে গিয়া ওনার হাতের হ্যান্ডেলটা স্লিপ কাটে। এই স্লিপ কেটে পায়ে আঘাত করে। সেই পায়ে আঘাতে সে রক্তাক্ত হয়। সেই রক্ত ঝরা
পায় উনি মঞ্চে যায়, তিনি মঞ্চে বেশিক্ষণ সময় দিতে পারে না। তা পা ছাপিয়ে রক্ত যখন নামায় পড়ছিলেন তখন উনি সংক্ষিপ্ত ভাষণ দিয়ে শেষ করেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত যারা ইউনিয়ন টোনা গ্রাম চলিসা, সেই গ্রামে তিনি এসেছিলেন। এটা টোনা ইউনিয়নবাসীর একটি গর্ব, একটি স্মৃতি। আমি আজও তার স্মৃতি ধারণ করি। আমার আরো একটি স্মৃতি মনে পড়ে। নয়াপল্টন অফিসে ইফতার পার্টি, তখন আমি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আপনি সহ ব্যারিস্টার মওদুদ আহমদও সেখানে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ। আমি মাগরিবের নামাজ পড়ি, তখন আপনার ডান পাশে আমার অবস্থান এবং মওদুদ আহমদের বাম পাশে অবস্থান, এই দুইজনের মাঝে দাঁড়িয়ে আমি মাগরিবের নামাজ পড়ছিলাম। এটা আমার স্মৃতিতে একটি বড় ঘটনা। এটা আমার জীবনেও আমি ভুলে যাই। আমি বাড়ি এসেও সবার কাছে বলছি যে আমি তারেক রহমান এবং ব্যারিস্টার মওদুদের মাঝে নামাজ পড়েছিলাম। এই সকল স্মৃতি শুধু আমার না, টোটাল বিএনপি পরিবারের, বিএনপির লোকজনের। আমি কখনো, আমি যদি বোধ হয় যদি পঙ্গু না হইতাম তাহলে শাহাদত বরণ করতাম। যেহেতু আমি পিছে পিছিয়ে জানি না, পিছে পিছানো কাকে বলে আমি জানি না। যতবারও বিপদ হোক আমি সামনে আগাইতাম, হয়তো আমি গুলিতে মারা দিতাম। এইটা হয়তো মারা যায় না, শুধুমাত্র ওই পঙ্গু অবস্থা, এই জন্য। তাহলে আমি দোয়া করি বিএনপি জীবনে প্রতিষ্ঠিত। আর একটি কথা আমার সবচেয়ে মনে পড়ে, যে সন্তান যেমন তার মায়ের কোলে নিরাপদ, আমি মনে করি বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জিয়া পরিবারের কোলের সন্তানের মতো এখানে তারা নিরাপদ। আমি জিয়া পরিবার, বেগম জিয়া সহ, আপনি তারেক রহমান, আপনি সহ, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো সহ বিএনপি পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আজকে আমার খুব আনন্দ, একটু আগেই বলছি যে আমি যৌবন ফিরে পাইছি, যে তারেক রহমান আমার সাথে সাক্ষাতে কথা বলছে। আমি আরেকটু সচেতন হবো, আর একটু স্বাস্থ্য ভালো হইবে, মন ভালো হইবে আমি আরেকটা কাজ করলে। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব টোনা ইউনিয়নের একটি খাল উদ্বোধন করতে এসে তিনি বেশি দিন আর জীবিত ছিলেন না। আমি চাবো টোনা ইউনিয়নের এমন একটি খাল জিয়ার আদর্শের সৈনিক, জিয়া আদর্শের, জিয়া পরিবারের অন্যতম সদস্য, দেশের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান, তিনি টোনা ইউনিয়নে একটি খাল বা একটি রাস্তা এবং একটি প্রকল্প উদ্বোধন করবেন, যার আমি আবার তাকে গাড়ির থেকে হাত ধরে নামাবো। এইটা হয়েছে আমার ইনশাল্লাহ, জীবনে আরেকটি পাওনা। ইনশাল্লাহ, তখন ইনশাল্লাহ। স্পিড বোট ছিল, স্পিড বোটে উঠেছি, এখন স্পিড বোট লাগে না, গাড়ি আসে। আমি যেন এই জনাব তারেক রহমানের হাত ধরে গাড়ির থেকে নিচে নামাইতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। ইনশাল্লাহ। আর সর্বোপরি আপনার কাছে আমার বিনীত আবেদন, আমার তো শেষ জীবন, অপরণ্য আমার, আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার সন্তানদের লেখাপড়ার জন্য। আমি খুব সলভেন্ট, আলমগীর একটু আগে বলছে আমি ধনী পরিবারের। হ্যাঁ, ধনী না হইলেও আমি গরিব না। আমার এই তিনটা ছেলে মেয়ে, বড় ছেলেটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ অনার্স মাস্টার্স করছে, মেয়েটা খুলনা থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করছে, ছোট ছেলেটা গোপালগঞ্জ ইউনিভার্সিটি থেকে আইআর এ অনার্স মাস্টার্স করছে। তা আমার মতো ফ্যামিলি থেকে তিনটা ছেলেকে ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখাইয়া সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরও দুর্ভাগ্য যে আমি বিএনপির আমলে এদের পায়রায় বাইক করছি, এরা লেখাপড়া শেষ করছি, যার কারণে এদের কেউ রিটার্নে পাশ করলেও ভাই ভাই সবাই অকৃতকার্য। এই কিছুদিন আগে বোধ হয় জুন, মে মাসে আমার ওই ছোট ছেলেটা পুলিশের ট্রাফিক সার্জন পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়, রিটার্নে উত্তীর্ণ হয়। এমন সময় দিদিয়ে ভাই আমাদের এলাকায় আসে,
যে এই সাব্বিরের পরিবার কি করে। তো আমি সমস্যারে বলছি যে আমি তো গোপনে বিএনপি করি নাই, আমি তো প্রকাশ্য বিএনপি করি। তারা বলছে যে বাবা থানা বিএনপি নেতা। ও আর আলোর মুখ দেখে নাই, তার ইন্টারভিউ ভাইবা শেষ। এই এখন আমি আমার সন্তানদের দায় দায়িত্ব আপনার কাছে বুঝিয়ে দিলাম। এই আমার আমার ছোট ছেলে সাব্বির, ও একদম বেকার। এই মেয়েটা প্রাইমারিতে ওর যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান না হলেও প্রাইমারিতে যা হোক একটা কিছু অবলম্বন আছে। ছেলেটা ও একটা ওই নিউ মডেল ডিগ্রি করে নাকি শুক্রাবাদ কলেজে ওর শিক্ষক। তাও ওর শিক্ষক ওর সে পটে বিমুক্ত না, খণ্ডকালীন শিক্ষক হিসাবে সেখানে চাকরি করে। তাহলে আমি সর্বোচ্চ শিক্ষা দিয়েও আমি কিনারে করতে পারি না। তবে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খেয়ে পরে মোটামুটি আছি। দুবেলা ভাত, ডাল ভাত, এটা আমার আল্লাহ পাক ব্যবস্থা করছে। আমার কিছু জমা জমি আছে, এই দিয়ে আমি চলি। এটাই আমার ই। আমার শেষ ইচ্ছা, আমি জিয়াউর রহমানের উত্তরসূরি, বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমানের হাত ধরে যেন আমি টোনা ইউনিয়নে রিসিভ করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেবেন দান করে। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে প্রেস থেকে যারা আসছেন, সাংবাদিক ভাইরা। আজকে এই যে আমার সাথে জনাব তারেক রহমান সাহেব কথা বলতেছে, এর সমস্ত ক্রেডিটটা আমি সাংবাদিক ভাইদেরকে দিতে চাই, বিশেষ করে দেশ টিভি। এইটা আমাদের আমার সবচাইতে বেশি। আর আমার এই এই অভাবগ্রস্ত ফ্যামিলিতে আমার জামাই জনাব ইব্রাহিম খলিল, সমাজসেবা কর্মকর্তা, এডি সমাজসেবা, সে আমাকে সার্বিক দেখভাল করে। আমি যখন কোনো ক্রাইসিসে পড়ি ক্রাইসিসে পড়ি আচ্ছা। ইব্রাহিম খলিল সাহেব আমাকে যথেষ্ট দেখভাল করে। আমি উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিশেষ করে আরেকটা জিনিস বলি নাই, আইন আইন আইনজীবী ফোরাম, যেটা পিরোজপুরের আইনজীবী ফোরাম, আমাকে এই যে ক্রিমিনাল মামলাটায় তারা কোন রকমের আর্থিক সাহায্য বা আর্থিক অনুদান আমার কাছ থেকে নেয় নাই। বরঞ্চ তারা, আমি যখন বাড়ি ফিরছি তখন আমার পকেট চেক করতো, তোমার পকেটে পয়সা পাতি আছে, না থাকলে পকেট দিয়ে দিত। বিশেষ করে কালামাকুল এবং খায়রুল বাসার স্বামী, এদেরকে ধন্যবাদ। আর প্রতি বছর ঈদ উল ফিতরে আপনার দেয়া একটি ঈদ কার্ড, এবং ঈদ উল ফিতরে একটা ঈদ কার্ড এবং তার সাথে একটা গিফট, একটি খাম পাই। এইটা আমি অপেক্ষায় থাকি যে এবছর কি তারেক রহমান সাহেবের মনে আছে আমার কথা, আমার কাছে এটা আসবে কিনা। কারণ যখন ওইটা ওই দেখতাম যখন আমার বাড়ির ভিতরে ঢুকতেছে, আমি বলতাম যে এই তারেক রহমানের গিফট ছিল। এই যে তারেক রহমানের গিফটটা, এটাকে আমি মনে করি 2-5 হাজার টাকা না, এটা আমার বিরাট প্রাপ্তি। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, সেই টাকাটা আমি আমার সমস্ত ওই ছেলে সন্তান মিলে ভাগ করে দিয়ে দিতাম, যেটা তারেক রহমানের টাকা সৎ পথে ব্যয় করলো। মোতালেব সাহেব, আপনি তো আব্বার সময় থেকে যেহেতু রাজনীতি করেছেন, ওনার সাথে আপনি রাজনীতি করেছেন, হ্যাঁ, আম্মার সাথেও আপনি রাজনীতি করেছেন। হ্যাঁ, আমি চাই, যেহেতু আপনি বিএনপির জন্মলগ্ন থেকে এই দলের সাথে আছেন, হ্যাঁ, আপনি সরাসরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন, কথা বলেছেন, ওনার সাথে কাজ হ্যাঁ, করেছেন। আপনি সরাসরি দেশনেত্রী খালেদা জিয়ার সাথে কথা বলেছেন, কাজ করেছেন, রাজনীতি করেছেন, আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন। বিএনপিতে এখনো যে কজন মুরব্বী নেতৃবৃন্দ আছেন, বেঁচে আছেন যারা, তাদের মধ্যে আপনি একজন। সেটি কেন্দ্রীয় পর্যায়ে হোক, সেটি জেলা পর্যায়েই হোক। আমি চাই
আপনি শুধু পিরোজপুরের যারা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মী যারা আছে শুধু তাদের জন্য নয়, সমগ্র বাংলাদেশে বিএনপির যত নেতাকর্মী আছে, অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতাকর্মী আছে, সকলের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলেন যে আগামী দিনগুলোতে আমাদের নেতাকর্মীরা কিভাবে জনগণের পাশে থাকবে, কিভাবে জনগণকে সাথে রাখবে, এই ব্যাপারে আপনি তাদেরকে একটা পরামর্শ দিন। যেহেতু আপনি শহীদ জিয়ার সাথে কাজ করেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার সাথে কাজ করেছেন, সংক্ষেপে তাদেরকে আপনি একটি পরামর্শ দিন, সমগ্র বাংলাদেশে যত নেতাকর্মী আছে বিএনপির। আমার বিএনপির সকল নেতাকর্মীর কাছে বিনীত আবেদন, আমরা পিরিজপুরবাসী দীর্ঘদিন সাবলেট খাচ্ছি, সাবলেট পাইনি, আমরা আমাদের দলীয় প্রার্থী পাই নাই, আমাদের সহযোগী দল জামাতের প্রার্থীর পক্ষে আমরা জিন্দাবাদ দিচ্ছি, তাদের পক্ষে স্লোগান দিচ্ছি। এই দিতে দিতে আমরা একটু পরনির্ভর হয়ে গেছি, পরগাছার মতো হয়ে গেছি। আমরা চাই, তথা এটা বিএনপি নেতাকর্মীদের পরামর্শ না, তাদের চাহিদা, যে আগামীতে যেন পিরোজপুর না, এক আসনে এটা গণনা তো গেল বিএনপি। নির্বাচন, এটা তো গেল নির্বাচনের বিষয়, এই বিষয়ে বলিনি আমি। এখন এখন এই নেতাকর্মীরা পরবর্তী কথা মানুষের সাথে কিভাবে, জনগণের পাশে কিভাবে থাকবে, জনগণের সেই পাশে। কথাই এখন বলছি, সেই কথাটাই বলছি। আমার কথা হয়েছে মানুষকে ভালোবাসতে হইবে। মানুষ যারা বিএনপি করে বা করে না, তাদের আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতে, তাদের পাশে দাঁড়াইলে মানুষ অনুপ্রাণিত হইবে আমার আদর্শে। আমার সৎ বা নিষ্ঠার সহিত যদি কাজ করি, আমি যদি লুটপাট চাঁদাবাজি থেকে নিজেকে দূরত্বে রাখতে পারি এবং তাদেরকে অনুপ্রাণিত করতে পারি যে চাঁদাবাজি লুটপাট এই সম্পত্তি স্থায়ী না, স্থায়ী হয়েছে চরিত্র। আমরা যদি চরিত্র গঠন করতে পারি, আমরা যদি সৎ চরিত্রবান হই, আমরা যদি আদর্শবান হই, আমাদের বিজয় সুনিশ্চিত। ঠেকাবার কোনো শক্তি বাংলাদেশে নাই। এবং আমি চাই বিএনপির সকল নেতাকর্মী যারা মাঠে ময়দানে কাজ করে এবং ভবিষ্যতেও কাজ করবে, আপনারা সবাই এখন থেকে মাঠে নেমে যান এবং প্রতিদিন একজন না একজন মানুষকে পক্ষে আনেন। আমরা যদি 100 মানুষ প্রতিদিন কাজ করি, তা প্রতিদিন 100 মানুষ আমার দলে আসবে, 100 মানুষ। আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমি প্রতিটি গ্রাম কমিটির সভাপতি সেক্রেটারি এদেরকে আমি চিনতাম, জানতাম ভালো করে, তাদের সাথে আমার সাথে যোগাযোগ হইতো, কথা বলতাম। এবং আমি সময় সুযোগ পাইলে, আমার একটা বাইসাইকেল ছিল, তাই নিয়ে তাদের বাড়িতে যাইতাম। এই যে সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করছি, আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এবং আমি যেদিন সাংগঠনিক সম্পাদক পদে থেকে বিদায় নিয়ে আসি, সেদিন আমার সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, একটু খাজা মহিউদ্দিন মল্লিক নাসির, উনি তখন থানা বিএনপির সভাপতি। ওনাকে বলছি, ভাই বয়স হয়েছে, এখন এই সাংগঠনিক সম্পাদকের দায়িত্বটা দৌড়াদৌড়ির কাজ, এটা যুব নেতাদের দেন, আমারে প্লিজ দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তখন উনি বলছেন, তাহলে ভাই আপনার অনুপস্থিত কাজ করা তো কঠিন হয়েছে। আমি বলে, এক সময় এই এখন যারা আপনার দলে আসবে, আপনার সাথে কাজ করবে, তারাও এক সময় পারদর্শী হয়ে যাবেন। আমি আপনাকে বিশেষভাবে বলি, প্রয়োজনে আমি আপনাকে সহযোগিতা করবো। সেই মহিউদ্দিন মল্লিক নাসির এখনো বলে, মোতালেব ভাই আপনার অভাব আমি এখনো পূরণ করতে পারি নাই, আমি পারি নাই। এই কত 2 মাস আগে আমারে বলে যে, মোতালেব ভাই আপনার অভাব আমার এখনো দূর পাই নাই, আমি পারি নাই, এখনো সংগঠন করতে পারি নাই। আমি বলে, প্রয়োজনে আপনি আমারে বললেন, আমি যতই কষ্ট হোক আপনার যে কোনো সাংগঠনিক মিটিং এ আমি উপস্থিত থাকবো। আমার এখনো ইচ্ছা, যদি আমি সুযোগ পাই, যেহেতু আমি চলতে পারি না, আমার ওই হুইল চেয়ারে করে আমার আগাই নিতে হয়, আমার এই জন্য আমি যাইতে পারি না। তারপরেও সংবাদ পাইলে এবং সুযোগ পাইলে আমি প্রতিটা মিটিং এ উপস্থিত হই। এবং আপনি আমার জন্য দোয়া করবেন যে আমার এখনো যতটুকু শক্তি সামর্থ্য আছে, আমার যতটুকু প্রতিভা আছে, যতটুকু জ্ঞান আছে, আমি সবটুকু থেকে বিএনপির জন্য উজাড় করে দিতে পারি। আমার আর কোনো চাওয়া পাওয়া আর কথা নাই। আপনি যা আমার কাছে জানতে চাইছেন, যা বলতে বলছেন, আমি জানি না কত দূর আমি বলতে পারছি বা জানি না। যদি আপনার পছন্দ হয়ে ঠিক থাকে বা আছে। কথা ঠিক হয়ে ও, থাকে, তবে আমি একদম ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ।
হ্যাঁ, নজরুল সাহেব, আপনি কিছু বলবেন কি দলের পক্ষ থেকে? নজরুল খান উনি হয়েছে আমার বাল্য বন্ধু, যাকে নিয়ে আমি 9, 10 ইন্টারমিডিয়েট ডিগ্রি একত্রে পড়াশোনা করছি। যে আমার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু। আমি তার উন্নতি কামনা করি। আর আচ্ছা। আলমগীর হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আলমগীর আর আমার বাড়ি একই গ্রামে, সে আমার ভাইয়ের ছেলে। সাইদুল ইসলাম কিসমত আমার ছোট ভাই, জেলা বিএনপির সদস্য সচিব। কাজেই জেলা বিএনপির নেতৃবৃন্দর উপর আমি সম্পূর্ণ আস্থাশীল। তারা কোন ক্রমে কোন্দলে লিপ্ত হইবে না। কেন্দ্রীয় ইনশাআল্লাহ। কমিটি যাকে সিদ্ধান্ত দেবে সেই নির্বাচন করবে, আমরা তার পক্ষে একেবারে। গ্রামে একটা কথা আছে, কোমরে গামছা বেঁধে নেমে পড়বো। আমরা ইনশাল্লাহ নেমে পড়বো। আমাদের অর্থাৎ সব। আপনার এই শেষ কথাটার অর্থ হচ্ছে যে সারা দেশে হ্যাঁ, শহীদ জিয়া এবং খালেদা জিয়ার যত নেতাকর্মী আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই তো? হ্যাঁ, ঐক্যবদ্ধ হবে। Right. ঐক্যের ঐক্যবদ্ধ বিকল্প, থাকতে হবে। ঐক্য 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 ঐক্যের বিকল্প নাই। রাইট। দলের হ্যাঁ, যেটা সিদ্ধান্ত সেটা ফাইনাল একদম। হ্যাঁ, তাই না? নজরুল সাহেব কিছু বলবেন, বলেন। ভাই, 3 4 জন মানুষ দেয় এর জন্য পুরো আমার ঈদে নষ্ট করে দিচ্ছেন। দিতে পারি না একদম। আজকে আমাদের একটি সবচেয়ে আশার দিন, যে আমরা যখন বিএনপি করতে গিয়ে 17 বছর অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, অনেকভাবে আমরা হতোদ্যম হয়েছি, যে আমাদের কাছে মনে হয় কেউ নাই। আজকে সেই হাজার হাজার কর্মী আপনি আশার আলো জাগিয়েছেন, যে না, আপনি শেষ পর্যন্ত শেষ ভরসা, যে বিএনপির নেতা কর্মীর যে কোনো বিপদে আপদে বা যে কোনো সমস্যায় আপনি তাদের কাছে আছেন, এবং আপনি আপনার দায়িত্ব বা বিএনপিকে সুসংগঠিত করার জন্য এবং দলের যারা নিবেদিত কর্মী তাদেরকে মানুষের সামাজিক অবস্থান তাদের দৃঢ় করার জন্য আপনি যে ভূমিকা রেখেছেন, এজন্য পিরোজপুর জেলা বিএনপি আপনার জন্য কৃতজ্ঞ। আমরা হয়তো মোতালেবের অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট আছে, যা আমরা পূরণ করতে পারি নাই, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। ওনার সেই ইচ্ছা, যে ছেলেদের বা মেয়েদের যে সুশিক্ষা বা যে অবস্থা আছে চাচ্ছে উনি, সেটা আমরা চেষ্টা করব, এবং আপনিও আমাদের সে আশা দিয়েছেন। এ কারণে আপনাদেরকে পিরোজপুর জেলার বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম খান ভাইকে। জি। এ পর্যায়ে জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান স্যার নিজেই। সঙ্গে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মিথুন, অন্যতম সদস্য মুস্তাকিম বিল্লাহ, সেই সঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত ভাই সহ সবাই একসঙ্গে জনাব তারেক রহমান স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় মানুষ মোতাল্লেব আকন ভাইয়ের হাতে। রিজভী ভাই বোধহয় দুটো কথা বলবেন। রিজভী ভাই, হ্যাঁ স্যার, রিজভী ভাই কথা বলবেন। ওনাকে মাইকটা দাও, রনি। জি স্যার। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানে যার নেতৃত্বে আমরা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসি, যার উপদেশ নিয়ে প্রত্যক্ষ নির্দেশনা নিয়ে তিনি কথা বলবেন, বসে বলেন, বসে জনাব বলেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই কথা বলছেন। রিজভী ভাই, বসে বলেন। সম্মানিত সভাপতি আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবার, এবং আজকে যার নির্দেশে এবং যিনি নিজেই এখানে উপস্থিত রয়েছেন সামনাসামনি কথা বলার জন্য, আমাদের প্রিয় চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং যার সাথে উনি কথা বলবেন তিনি এখানেই উপস্থিত রয়েছেন। এতক্ষণ আমি ওনার সাথে যে টুকটাক কথা হচ্ছিল, আমাকে মনে হয়েছে অত্যন্ত সম্ভ্রান্ত এবং গুণী একজন মানুষ, শিক্ষিত একজন মানুষ, গ্রামে বাস করলেও অত্যন্ত শিক্ষা সচেতন মানুষ মোতালেব আকন্দ। এর সাথে জেলা বিএনপির নেতৃবৃন্দ নজরুল ভাই, আলমগীর, কিসমত সহ আমরা বিএনপি পরিবারের যারা উপদেষ্টারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কিছু কথা নেই, আমরা চেয়ারম্যান মহোদয়েরই কথা শুনবো।
আমার কাছে একটা জিনিস যেটা কথা বলেছেন এখানে মোতালেব আকন্দ সাহেবও চরিত্র গঠনের কথা বলেছেন। আমি এখানে উপস্থিত যুবদল, ছাত্রদল, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সবাইকে আমি অনুরোধ করব, গতকাল চেয়ারম্যান মহোদয়ের একটি বক্তব্য তিনি রেখেছেন প্রথম পর্বে প্রায় 45 মিনিট, পৌনে 1 ঘন্টা। কোথাও একবারও, অনেক কথা বলেছেন রাষ্ট্র চালানো নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে, কোথাও শেখ হাসিনার নাম তিনি উচ্চারণ করেননি। তিনি এখন একটি রাজনৈতিক দল আমাদের খুব সমালোচনা করছে এবং নানা ধরনের কর্মকাণ্ডের করে আমাদেরকে বিভিন্নভাবে সমালোচনা করে যাচ্ছে। তাই সেই সংগঠনটির নামও তিনি উল্লেখ করেননি। চরিত্র গঠনের এটা একটা বড় দিক আমরা এই বক্তব্যের মধ্যে থেকে শিখব। এটা এই দেশে ব্যতিক্রমী একটি ঘটনা। আমরা এর আগেও দেখেছি, ফ্যাসিবাদের আমলে দেখেছি, এমনকি বিদেশি অতিথিদের সামনেও দেশের বিরোধী দল নিয়ে আজে বাজে নোংরা কথা বলা হতো। এটা আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে, আমরা বিস্মিত হয়েছি যে কালকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহুদিন পর, প্রায় 15-16 বছর পর তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে একবারও রাজনৈতিক প্রতিপক্ষদের নাম তিনি ধরেননি। এটাই হচ্ছে চরিত্র গঠনের একটি বিষয়। আমরা এখান থেকে শিখব যে আমরা সমালোচনা করব আমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষদের, কিন্তু সেটারও একটা লিমিট থাকবে, সেখানেও একটা সৌজন্য বোধ থাকবে। এটা উন্নততর গণতান্ত্রিক বিশ্বে আমরা সেটি দেখেছি। অথচ এখন যদিও অনেক ধস নামছে, অনেক অধঃপতন নামছে, আমরা গণতান্ত্রিক অনেক দেশেরই আমরা অনেক বিষয়ে সমালোচনা করি। আমাদের ধরেন পার্শ্ববর্তী দেশ, আমরা আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে, আমাদের সীমান্তে রক্তপাত ঘটনা নিয়ে, তারপরে আরো নানা ইস্যুতে আমরা আমাদের অনেক সমালোচনা আছে, সমালোচনা করি। কিন্তু তাদের ইন্টারনাল ডেমোক্রেসি, সেখানে নিয়মিত আপনার নির্বাচন এবং তাদের জুডিশিয়ারি, এগুলো নিয়ে আবার আমরা বিভিন্ন চায়ের টেবিলে আমরা গল্পও করি, আমরা প্রশংসাও করি। কিন্তু এখন আমরা দেখছি যে সেখানেও এক ধরনের অধঃপতন নামছে। যে বাংলাদেশের এক প্রধান উপদেষ্টার মানে মুখমণ্ডল দিয়ে সেখানে অসুরের মূর্তি করা হচ্ছে। এইটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি। যেখানে কত গুণীজনের জন্ম হয়েছে, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর এবং পদার্থ বিজ্ঞানী কয়েকজন সেখানে নোবেল প্রাইজ পেয়েছেন, অর্থনীতিবিদ কয়েকজন নোবেল প্রাইজ পেয়েছে। এত গুণীজনের জন্ম সে দেশে, কিন্তু সেখানেও আমরা দেখছি অধঃপতনের ধারা শুরু হয়েছে। কিন্তু আমরা আত্মবিশ্বাসে বলীয়ান হচ্ছি যে আমরা আমাদের যে নেতৃত্ব, যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং দিয়ে আসছেন, শুধু মানে অনেকদিন ধরেই তিনি দিচ্ছেন এবং প্রত্যক্ষভাবে দেখছেন 2018 সালের পর থেকে তাকে একটা সংগ্রামের নেতৃত্ব দিতে হয়েছে, এখন পুনর্গঠনের নেতৃত্ব দিতে হচ্ছে। এবং অনেকে নানা বিষয়ে নানা দিক থেকে সমালোচনা করার পরও সেটাকে তিনি অত্যন্ত সংযত ভাষায় সেটার উত্তর দিয়ে তিনি তার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো সেটা আমাদের ভাবতে হবে, আমাদের সেগুলো নিয়ে আমাদের চর্চা করতে হবে যে আমরা যেভাবে চলছি আমাদের নেতৃত্ব সঠিক, আমরা সঠিক আমরা নির্দেশনা অনুযায়ী আমরা চলছি। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি এটা চেয়ারম্যান মহোদয়ের সামনে বলেই আমি শেষ করে দিব, সেটা দেখুন, এটা পিরোজপুর। একজন মানুষ দুষ্কৃতিকারীদের দ্বারা এবং রাজনৈতিক দুষ্কৃতিকারীদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি বরিশাল মেডিকেল কলেজ, পিরোজপুর, কোথাও তার যে আঘাত, সেই আঘাত অনুযায়ী উপযুক্ত তিনি চিকিৎসা পাননি। তিনি ঢাকা মেডিকেলে গেছেন, সেখানে উপযুক্ত চিকিৎসা পাননি। ইবনে সিনাই গেছেন। আমাদের যাওয়ার কথা ছিল, সেই মুহূর্তে আমি এবং মহাসচিব দুজনই গ্রেপ্তার হয়ে গেছি। ওনার যাওয়ার পথেই আমরা গ্রেপ্তার হয়ে গেছি সেদিন। তো আমি এখানে একটা জিনিস আমার মনে হয়েছে যে কদিন আগে আমি একটা পরিসংখ্যান দেখলাম, স্ট্যাটিস্টিক্স দেখলাম। সেটা হলো যে বাংলাদেশে যত হাসপাতাল, সেই হাসপাতালগুলোতে 40 লক্ষ মানুষ হাসপাতালের মেঝেতে ট্রিটমেন্ট নিতে হবে, একেবারে মেঝেতে। এবং ঢাকা মেডিকেল কলেজে আপনার প্রতিদিন গড়ে 2000 মেঝেতে ট্রিটমেন্ট নেয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের 31 দফার যে অঙ্গীকার, সেখানে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, আমাদের আগামী বাংলাদেশ হবে তাঁর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের। সেখানে কোনো মেঝেতে ট্রিটমেন্ট হবে না। সত্যিকার অর্থে আমাদের
মানে এই বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ এবং প্রত্যেকটি মানুষের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এই এই মৌলিক চাহিদাগুলো নিশ্চিত হবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এই জন্যই হচ্ছে তার রাজনৈতিক চিন্তা, তার রাজনৈতিক আচরণ এবং তার রাজনৈতিক বক্তব্যের মধ্যে দিয়ে যে সঠিক নির্দেশনাগুলো আসছে, তার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়। এখন যে কথাটি সর্বশেষ এখানে মোতাল আকন্দ সাহেব বলেছেন এবং যেটার আগ্রহ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে সবকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন এবং আরো যে সমস্ত কাজ আছে সেগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে অত্যন্ত সাফল্যের সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইয়ের প্রতি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। আমরা আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা বিএনপি পরিবারের অন্যতম তিনজন উপদেষ্টা, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাই, ইঞ্জিনিয়ার মুস্তফাই জামান সেলিম ও আবুল কাশেম ভাইয়ের প্রতি। এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতি ক্রমে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জনাব আতিকুর রহমান ভাই আমাদের কার্যক্রম নিয়ে দুটি কথা বলবেন। এখানে বলার কিছু নাই, সন্ধ্যায় এসেছে। আমরা ফিরবো ঢাকায় আজকেই। আমি শুধু এখানে একটি কথা বলে শেষ করব, দুটি কথাও না। সেটা হচ্ছে এইসব নিভৃত অঞ্চলে বিএনপির এরকম একটি প্রবীণ নেতাকে আমরা শ্রদ্ধা জানাতে পারি জনাব তারেক রহমানের পক্ষ থেকে নিজেকে অনেক কৃতজ্ঞ মনে করছে আমরা বিএনপি পরিবার। আমরা আবারও আসবো এবং ওনার সাথে সবসময় থাকবো, সবসময় খোঁজ রাখবো আমার প্রিয় নেতার পক্ষ থেকে। আর কষ্ট করে এখানে জন সাংবাদিকরা এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ এবং স্থানীয় নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সভাপতি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আতিকুর রহমান রুমন ভাইকে। সম্মানিত সাংবাদিক বৃন্দ রনি এবং রনি 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 ধন্যবাদ। এত আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, এখন হয়তো আমাকেই দুটো কথা বলতে হবে। আনুষ্ঠানিকতা। আহ উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা সহ এলাকাবাসী ভাইরা যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আসলে আজকে তো আমাদের এখানে ঠিক এইভাবে অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতার কোনো বিষয় ছিল না। অ্যাকচুয়ালি মোতালেব সাহেব উনি পুরনো মানুষ, দলের একজন পুরনো নেতাকে আমি একটু দেখতে চেয়েছি, কথা বলতে চেয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি ওনার কাছে একটি কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে ওনার কি উপদেশ দেশের সকল বিএনপির নেতা কর্মী, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সকল নেতাকর্মীর প্রতি ওনার কি উপদেশ। উনি ওনার অবস্থান থেকে ওনার যতটুকু বক্তব্য উনি উপস্থাপন করেছেন। আহ, একই সাথে আমাদের পিরোজপুর জেলার আহ্বায়ক সাহেব নজরুল সাহেব উনি ওনার বক্তব্যে একটি কথা বলেছেন। উনি আমাকে বলেছেন অনুপ্রেরণা। নজরুল সাহেব, বিষয়টি আমি এভাবে দেখি না। আমি অনেকবার বলেছি আমরা রাজনীতি করি, রাজনীতিতে অনুপ্রাণিত হই, আমাদের মূল শক্তি রাজনীতিতে এই দেশের জনগণ। কাজে আমাদের অনুপ্রেরণা যদি হয়ে থাকে সেটি হচ্ছে বাংলাদেশের জনগণ হচ্ছে আমাদের অনুপ্রেরণা। কারণ বাংলাদেশের মানুষ যতবার, আমরা যদি রাজনৈতিকভাবে ব্যাপারটাকে দেখি, রাজনৈতিক বিবেচনায় দেখি, অর্থাৎ তাহলে নির্বাচন দেখতে হয়, এবং নির্বাচনে আমরা দেখেছি এদেশের মানুষ যতবার সুযোগ পেয়েছে স্বাধীনভাবে ভোট দেবার, তারা বিএনপির পক্ষেই রায় দিয়েছে। কাজে এটাই প্রমাণ করে যে এই বাংলাদেশের মানুষই হচ্ছে বিএনপির আস্থার প্রতীক বা পরিপূরক একজন আরেকজনের। এখন বিষয় হচ্ছে যে যেহেতু আজকে এখানে আমরা অনেকে উপস্থিত আছি, আহ, কয়েকটি কথা আমি আমার অবস্থান থেকে বলতে চাই। আজকে আমরা মোতালেব সাহেবকে দেখছি, উনি একটি হুইল চেয়ারে বসে আছেন। এবং কম বেশি এখানে যারা আপনারা উপস্থিত আছেন, কম বেশি প্রত্যেকের ধারণা আছে, বাই নাও এই অনুষ্ঠানের মাধ্যমে বহু মানুষ এর মধ্যে জেনেছেন যে কিভাবে উনি এরকম ক্ষতির শিকার হলেন। আত্মাতের আঘাতে উনি এরকম হয়েছেন, রাজনৈতিক প্রতিপক্ষের আঘাতে। প্রিয় সহকর্মী বৃন্দ, প্রিয় উপস্থিতি বৃন্দ, আমি বহু বছর যাবৎ প্রবাসে আছি, থাকতে বাধ্য হয়েছি আমি বিভিন্ন কারণে। সেই প্রসঙ্গে আমি গেলাম না বিস্তারিত আলোচনায়। দেখুন, আমাদের সহ, আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্নভাবে
বিগত 17 বছর তো অবশ্যই, গত বছর জুলাই মাসে তো অবশ্যই অবশ্যই, এবং তারও আগে বিভিন্ন সময়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেটি ভোটের হোক, রাজনৈতিক হোক, সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রেই হোক, বহু আন্দোলন হয়েছে দেশে, বহু সংগ্রাম হয়েছে, বহু নির্যাতন হয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে। আসুন আমরা সকলে মিলে, অনেক হয়েছে, ইনাফ, বহু মানুষ নির্যাতিত হয়েছে, বহু মানুষ হত্যা হয়েছে, শহীদ হয়েছে, ইনাফ। আসুন আমরা সকলে একটা জায়গায় আসি, মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি। আমরা আমরা কথা বলি। বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন আদর্শ থাকতেই পারে, সেটাই থাকাটা স্বাভাবিক। আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি, বিভিন্ন রকম মত মত থাকবেই, এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব গণতান্ত্রিক দেশেই এটা আছে। বাট আসুন আমরা সেই ঝগড়া ফ্যাসাদ থেকে কিছুটা হলেও দূরে সরে আসি। এসে আজকে এখানে মোতালেব সাহেব ওনার সন্তানদের দেখিয়ে যে বলছিলেন যে এই কথাটি, এরকম সন্তানের সংখ্যা সারা বাংলাদেশে আরো লক্ষ কোটি আছে। আমরা একটি বলেছি যে আগামী দিনে আমরা চাই মেধার ভিত্তিতে এই জাতিকে গড়ে তুলতে, এই দেশকে গড়ে তুলতে। ঠিক একই স্বাভাবিকভাবে মেধা যেখানে থাকবে, কম্পিটিশন থাকবে। আজকের তরুণ, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের মধ্যে কম্পিটিশন থাকবে। মেধা এক একজনের এক এক রকম হয়। সবাইকে যেমন এক জায়গায় আমরা দিতে পারবো না। মেধার রেসে যে এগিয়ে থাকবে সেই সেখানে যাবে, কিন্তু যারা যেতে পারবে না তাদেরকেও আমাদের ব্যবস্থা করতে হবে। আমরা সে লক্ষ্যেই আগামী দিনে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে, নারী পুরুষ যারা আছে, প্রত্যেকে যাতে মিনিমাম ভাবে বেঁচে থাকার যুদ্ধে টিকে থাকতে পারে, সেইভাবে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করছি। যাতে মোতালেব সাহেবের পরিবারে যেমন সন্তানরা এখনো সকলে ব্যবস্থা করতে পারেনি, কিন্তু ভবিষ্যতে যাতে এই সন্তানেরা কোনো না কোনোভাবে নিজের সৎ পথে উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে, আমরা আমাদের পরিকল্পনাগুলোকে সেভাবে সাজাতে চাচ্ছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেরকম আমার দলের পরিকল্পনা তৈরি করছি কিভাবে আগামী দিনের তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমি যেমন আমার দলের রাজনৈতিক কর্মী হিসাবে পরিকল্পনা করছি, তৈরি করছি কিভাবে আগামী দিনে, একটু আগে রিজভী ভাই যেটা বললেন, লক্ষ লক্ষ মানুষ এই দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকে, যাতে এইটিকে ধীরে ধীরে এই চিত্রের পরিবর্তন করা যায়, মানুষের কাছে যাতে মিনিমাম হলো একটু ভালো চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায়, সেই পরিকল্পনা গ্রহণ করছে। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। লক্ষ কোটি কৃষক বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়, তারপরেও তারা হাল ছেড়ে দেননি। তারা মাঠে আছেন, কৃষিকাজ করছে বলেনি বাংলাদেশের 20 কোটি মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। এই কৃষকদের পাশে কিভাবে দাঁড়ানো যায়? বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ কোটি মা বোনেরা, তাদেরকে কিভাবে আরেকটু স্বাবলম্বী করে গড়ে তোলা যায়, তাদেরকে কিভাবে আরেকটু অর্থনৈতিকভাবে শিক্ষার আলোকে গড়ে তোলা যায়, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, আসুন, অনেক হয়েছে আন্দোলন, অনেক হয়েছে স্লোগান, অনেক হয়েছে মিছিল, অনেক হয়েছে মিটিং। এবার আসুন আমরা কম্পিটিশন করি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে, যা প্রতিদিন আমাকে, আপনাকে, প্রত্যেকটা মানুষকে যা ছুঁয়ে যায় জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য, সেই সমস্যাগুলো কতটুকু, একটু একটু করে কতটুকু আমরা কমিয়ে আনতে পারি, একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি। আসুন আমরা কম্পিটিশন করি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য। এবং শুধু গ্রহণ না, দেশের জনগণ যাদেরকে সুযোগ দিবে তারা যেন একটু একটু করে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারে। এই হোক আমাদের
আগামী দিনের রাজনীতি, এই হোক আমাদের আগামী দিনের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি, যাতে ভবিষ্যতে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জন্য একজন মানুষকে শারীরিকভাবে আঘাত করতে যাতে না হয়, আঘাতপ্রাপ্ত যাতে না হন, এটাই হোক আমাদের বাংলাদেশের আগামী দিনের রাজনীতি। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশে আমার দলের যত নেতাকর্মী আছে, সারা বাংলাদেশের যত গণতান্ত্রিক মানুষ আছেন, সবার কাছে আমার এই কথাগুলো পৌঁছে দিতে চাই। পরিশেষে আমি আল্লাহর দরবারে দোয়া করি আপনারা সকলে ভালো থাকুন। মোতাল্লি সাহেব, আপনাকে আল্লাহ যতটুকু সম্ভব সুস্থতা দান করুন, এবং আসুন আগামী দিনে আমরা বাংলাদেশের মানুষের, যেহেতু এখানে আমরা প্রায় প্রত্যেকটা মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত, প্রতিটা মানুষ আমরা যাতে নিজেদেরকে বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের ভালোর জন্য নিয়োজিত করতে পারি আল্লাহর কাছে, সেই রহমত চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারের প্রতি। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে আমাদের সংগঠনকে এই সুযোগটি দেওয়ার জন্য মোতালেব আপনার প্রতিও কৃতজ্ঞতা, যে আমাদেরকে অতিথি হিসেবে উনি ওনার বাসভবনে বরণ করে নিয়েছেন। একই সঙ্গে প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের এই সাক্ষাৎ অনুষ্ঠান এখানেই শেষ করছি। স্যার, আপনাকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।